আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আমাদের কেমিস্ট্রি ওয়ান শট সিরিজের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা পড়বো। চলো দেরি না করে শুরু করা যাক। এই অধ্যায়ে আমাদের দুইটা টাইপ থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে কেপিকেসি এবং লাসাতেলি একসাথে থাকে, অথবা পিএইচ থাকে এবং বাফার থাকে। এই দুইটা টাইপ থেকে আমাদের প্রশ্ন আসে। টাইপ বলতে গেলে 4-5টা হয় এখানে, কিন্তু আমরা এখানে দুইটা টাইপে ভাগ করে নিছি। এইটা কেপিকেসি এবং লাসাতেলি নিয়ে একটা সিকিউ আসে, আর পিএইচ এবং বাফার নিয়ে একটা সিকিউ আসে। এই আমাদের দুইটা সিকিউ প্রতিটা বোর্ডে আসে, বুঝতে পারছো? তাহলে এই অধ্যায়ে আমাদের শিওর দুইটা সিকিউ আমরা কমন পেতে পারি যদি শুধুমাত্র এই অধ্যায়টা পড়ি। তাহলে দেখো, আমাদের কেপিকেসি এবং লাসাতেলি এই টাইপটা দিয়ে শুরু করি আমরা। মোলার ঘনমাত্রা H সমান হচ্ছে N/V মোল পার লিটার, আমরা জানি। মোল ভগ্নাংশ সমান হচ্ছে নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল। আংশিক চাপ সমান হচ্ছে মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। এগুলো তোমাদের সবই জানা, শুধুমাত্র একটু রিভিউ এর জন্য আবার আমি সূত্রগুলো আবার দিয়ে দিছি। আর ভর ক্রিয়ার সূত্র হচ্ছে কি, আমাদের সাম্যাবস্থায় আমাদের বিক্রিয়ার হার কিসের? সক্রিয় ভরের সমানুপাতিক, তাই না? তাহলে সক্রিয় ভরটা কি? সক্রিয় ভর হতে পারে আমাদের মোলার ঘনমাত্রা অথবা আংশিক চাপ, দুইটাই হতে পারে। তারপর দেখো, এখানে একটা উভমুখী বিক্রিয়া দেওয়া আছে। এইটার কেপি সমান আমরা বের করব। কেপি এবং কেসি হচ্ছে কি আমাদের এখানকার সাম্য ধ্রুবক। কেপি হচ্ছে কখন? যখন আমাদের চাপ দেওয়া থাকবে, এটা শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে। আর কেসি হচ্ছে যখন আমাদের আয়তন দেওয়া থাকবে এবং সেখানে গ্যাস এবং অ্যাকুয়াসের ক্ষেত্রে বা আমাদের জলীয় দ্রবণের ক্ষেত্রে কেসি বের করতে হবে। তারপর দেখো, কেপি হচ্ছে আমাদের কি, এই যে পিসি হচ্ছে কি আমাদের আংশিক চাপ। এই যে সি, এই উৎপাদের সি এর কি আংশিক চাপ হচ্ছে পিসি, তার পাওয়ার হচ্ছে কি, তার যে সহগটা থাকবে সেটা। আচ্ছা যাই হোক, কিভাবে? কেপি এর একক হবে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন, কেসি এর একক হবে আমাদের মোল পার লিটার টু দি পাওয়ার ডেল্টা এন। কেপি কখন বের করব? যখন আমাদের চাপ দেওয়া থাকবে, আর কেসি কখন? যখন আমাদের আয়তন দেওয়া থাকবে। তারপর দেখো ডেল্টা এন, এই যে ডেল্টা এন হচ্ছে আমরা কি এটিএম পাওয়ার ডেল্টা এন, তারপরে মোল পার লিটার পাওয়ার ডেল্টা এন। এই ডেল্টা এনটা হচ্ছে আমাদের উৎপাদের মোট মোল মাইনাস বিক্রিয়কের মোট মোল। এই ডেল্টা এন এর উপর আবার কেপি এবং কেসি এর মান নির্ভর করে। দেখো, এই কেপি এবং কেসি এর সম্পর্ক হচ্ছে কেপি সমান হচ্ছে কেসি RT টু দি পাওয়ার ডেল এন, আর হচ্ছে আমাদের কি মোলার গ্যাস ধ্রুবক 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। ডেল্টা এন যখন শূন্য হবে, দেখো ডেল্টা এন যখন শূন্য হবে তাহলে কি কেপি সমান কেসি হবে। ডেল্টা এন যখন পজিটিভ কোনো মান হবে তাহলে কেপি গ্রেটার দেন কেসি হবে। আবার ডেল্টা এন যখন নেগেটিভ কোনো কিছু হবে, নেগেটিভ কোনো কিছু হলে কেপি লেস দেন কেসি হবে। এগুলো একটু মনে রাখবে, এমসিকিউ এর ক্ষেত্রে কাজে লাগতে পারে। আবার কি এইটা হচ্ছে আমাদের গ নাম্বারে বা ঘ নাম্বারে চলে আসতে পারে। তারপর দেখো, এক্স সমান হচ্ছে এন আলফা। এখানে এক্স সমান হচ্ছে বিয়োজনের পরিমাণ, আলফা সমান হচ্ছে বিয়োজনের মাত্রা, এন সমান হচ্ছে আমাদের মোট মোল। এবার দেখো, আমাদের লাসাতেলির নীতি। লাসাতেলির নীতিতে আমাদের কি তাপ, চাপ এবং ঘনমাত্রা চেঞ্জ করলে ওই আমাদের বিক্রিয়াটা কোন দিকে যাবে সেটা আমরা হচ্ছে নির্ধারণ করতে পারি, তাই না? আর আমাদের বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার, তাপ উৎপাদী এবং তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ডেল্টা এস এর মান আমরা জানি নেগেটিভ। আর এখানে তাপ প্রয়োগ যদি করি তাহলে আমাদের সাম্য কি বামের দিকে যাবে বা পিছনে যাবে, কি উৎপাদ কমে যাবে। আর তাপ হ্রাস করলে উল্টোটা হবে। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এইটা মনে রাখবা, তাপ উৎপন্ন হচ্ছে, বুঝতে পারছো? তাপটা উৎপন্ন হচ্ছে, তুমি যদি এখানে আরো তাপ দাও তাহলে তাপটা কি উল্টো দিকে চলে আসবে। আবার যে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে যদি তাপ প্রয়োগ করো তাহলে কি সাম্যাবস্থা ডান দিকে যাবে বা সামনে যাবে বা উৎপাদ বেড়ে যাবে। এটা একটু মনে রাখবা যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে উৎপাদ কমে যাবে, আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ প্রয়োগ করলে উৎপাদ বেড়ে যাবে। আর ওই যে তাপ হ্রাস করলে অপোজিটটা হবে, ওই জন্য অপোজিটটা লিখি নাই, তোমাদের যেন সহজে মনে রাখতে পারো তার জন্য আমি শুধুমাত্র একটাই দিয়ে রাখছি, বুঝতে পারছো? অপোজিটটা এটার উল্টা হবে। অপোজিট বলতে গেলে তাপ হ্রাস করা, তাই না? তারপর দেখো চাপের প্রভাব। এরপর আসে আমাদের লাল-সাতেলিয়ার নীতি। লাল-সাতেলিয়ার নীতিতে আমাদের তাপ, চাপ এবং ঘনমাত্রা চেঞ্জ করার ফলে আমাদের সাম্যাবস্থাটা, বিক্রিয়ার সাম্যাবস্থাটা কোন দিকে যাবে সেটা আমরা নির্ধারণ করি। আমাদের বিক্রিয়া হচ্ছে এখানে দুই প্রকারের, তাপ উৎপাদী এবং তাপহারী। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমি শুধুমাত্র একটা দিয়েছি, তাপ প্রয়োগে তাপ হ্রাসেরটা দিই নাই, বুঝতে পারছো? একটাই মনে রাখবা, তাহলে উল্টাটা হবে অপোজিটটা। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা ডেল্টা এস এর মান জানি কি নেগেটিভ, তাহলে ডেল্টা এস এর মান নেগেটিভ। এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ উৎপন্ন হচ্ছে, কিন্তু এই বিক্রিয়া হলে তাপটা উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াতে যদি তুমি বাইরের এক্সটার্নাল কোনো তাপ দাও তাহলে কি হবে? তাপটা আমাদের উৎপাদ বাড়ার বদলে, উৎপাদে তো তাপ আছেই, উৎপাদ বাড়ার বদলে আমাদের কি উৎপাদ কমে যাবে আর সাম্যাবস্থা কি বামে চলে আসবে। ক্লিয়ার? তারপরে দেখো, তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের উল্টোটা হবে। তাপ প্রয়োগ করলে কি হবে? তাপ প্রয়োগ করলে আমাদের সাম্যটা ডানের দিকে যাবে, কারণ কি তাপহারী সে এমনিতেই তাপ নিলে তারপরে সে বিক্রিয়াটা করতে পারতেছে, তাই না? তাহলে সে তাপ পেলে কি আরো উৎপাদ তৈরি করবে, তাহলে তাপ প্রয়োগে সাম্য ডানে বা সামনে বা উৎপাদ বেড়ে যাবে। এটা নিয়ে বেশি কথা না বলি, এগুলো হচ্ছে তোমাদের পড়া বিষয়, শুধুমাত্র রিক্যাপ করে দিচ্ছি। বিক্রিয়কের মোল সংখ্যা যখন উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি,
বিক্রিয়কের মোল সংখ্যাটা মানে বামের মোল সংখ্যা ডানের থেকে বেশি, তাহলে চাপ প্রয়োগ করলে কি হবে, বেশি থেকে কি কমের দিকে চলে যাবে, তাহলে চাপ প্রয়োগ করলে সাম্য ডানের দিকে যাবে, মানে উৎপাদের তাহলে কি আমাদের উৎপাদের মোল সংখ্যা বা উৎপাদ বেড়ে যাবে। তারপরে যদি বিক্রিয়কের মোল সংখ্যা মানে উৎপাদের মোল সংখ্যা থেকে কম হয়, তাহলে চাপ প্রয়োগ করলে কি হবে, যেটার উল্টাটা হবে, চাপ প্রয়োগ করলে তখন কি ডানের দিকে যাচ্ছিল এখন বামের দিকে আসবে। তখন কোনো বিক্রিয়ায় বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান হবে, তখন চাপের কোনো প্রভাব থাকবে না। তারপর দেখো আমাদের ঘনমাত্রার প্রভাব, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়ে তাহলে সাম্যাবস্থা ডানে যাবে, বিক্রিয়কের ঘনমাত্রা কমলে সাম্যাবস্থা বামে আসবে, সিম্পল। তো আমরা চলে আসলাম এই টাইপের সিকিউ এ। এখানে আমরা রাজশাহী বোর্ড 23-এর এই যে গ নম্বর প্রশ্নটা কেপি এর রাশিমালা, এইটা আমাদের 23 সালে আমাদের 3টা বোর্ডে আসছে, সেম প্রশ্ন 3টা বোর্ডে আসছে, মানে একদম সেম। এই কেপি এর রাশিমালা নির্ণয় একদম সেম 3টা বোর্ডে আসছে। তাহলে দেখো এটা অবশ্যই ইম্পর্টেন্ট, তোমাদের আসতেও পারে নাও আসতে পারে, সেটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে তোমরা এটা হচ্ছে একটু দেখে রাখো। এটা কি একটু মানে হার্ড বলা চলে, এটার এরকম কি সবগুলা সিমিলার, তাহলে এইটা দেখলে আমি মনে করি তোমাদের সবগুলা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমরা গ নম্বরে বলছি কেপি এর রাশিমালা। আমরা প্রথমে এই বিক্রিয়াটা লিখি 3b2, তারপর হচ্ছে আমাদের 2ab3। আচ্ছা এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা সেটার দিকে না যায় আমাদের হচ্ছে প্রারম্ভিক মূল সংখ্যা, যখন আমাদের t সমান 0, বুঝতে পারছো, t সমান 0 তখন আমাদের প্রারম্ভিক মূল সংখ্যা হচ্ছে কত, 1 মোল, 3 মোল, এটা হচ্ছে 0 মোল। সাম্যাবস্থায় t সমান হচ্ছে t হলে আমাদের কি হবে, 1 থেকে বাদ যাবে কতটুকু, 1 মাইনাস আলফা না, তাহলে আমরা 1 দিই না, এখানে দিব না, তাহলে আমাদের 1 মোল থেকে যাচ্ছে কতটুকু আলফা পরিমাণ, আমরা বিয়োজন মাত্রা আলফাটা ধরে নিছি, তাহলে এখান থেকে যাবে আমাদের কি 3 ইন্টু 1 মাইনাস আলফা। এখানে আমাদের কিভাবে লিখতে পারো 3 মাইনাস 3 আলফা, 1 মোল থেকে যায় 1 আলফা, 3 মোল থেকে যায় 3 আলফা, তাই না, তাহলে আমরা এখান থেকে এখানে এই 3 ইন্টু 1 মাইনাস আলফাই রাখি। আর এখানে আমাদের উৎপাদে উৎপন্ন হয়েছে, এখান থেকে কি আমাদের আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, এখানে কি আমাদের আলফা পরিমাণ উৎপন্ন হয়েছে 2 আলফা। এইবার দেখো আমাদের মোট মোল আমরা বের করি, আমাদের কেপিএ মোট মোল লাগবে, মোট মোল সমান হচ্ছে 1 মাইনাস আলফা প্লাস 3 মাইনাস 3 আলফা প্লাস 2 আলফা। তাহলে এখান থেকে আমরা পাই 1 3 হচ্ছে 4 মাইনাস 2 আলফা, এটা হচ্ছে আমাদের মোট মোল। তাহলে আমাদের আংশিক চাপ নির্ণয় করতে হবে, তাই না, তো কেপি নির্ণয় করতে হলে আমাদের আংশিক চাপ লাগে, তাহলে a2 এর আংশিক চাপ pa2 এভাবে নির্ণয় করো। আচ্ছা আলাদা আলাদা নির্ণয় না করে আমরা ডাইরেক্ট কেপি এর রাশিমালাতে চলে যাই। কেপি এর রাশিমালা, কেপি সমান হচ্ছে আমাদের উৎপাদের আমাদের কি আংশিক চাপ, উৎপাদের আংশিক চাপ বলতে গেলে PAB3, এখানে আংশিক চাপের উপরে কি আছে আমাদের স্কয়ার হবে, সামনে 2 আছে তাহলে স্কয়ার, তারপরে হচ্ছে আমাদের নিচে হবে কি B2 এর আংশিক চাপ, এর হবে আমাদের কিউব ইনটু আমাদের A2 এর আংশিক চাপ, এর উপর কোনো কিছু নাই 1, আচ্ছা 1 দিয়ে দিই। তাহলে আমাদের AB3 এর আংশিক চাপ দেখো, AB3 এর আংশিক চাপ কি হবে, নিজ মোল আংশিক চাপের সূত্র আমরা কি পড়ছি, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ। আমরা ধরে নিই এটার মোট চাপ হচ্ছে কত, ধরি লাস্ট এখানে ধরে রাখবো, ধরি মোট চাপ পি। আমাদের এখানে লাগবে কি মোট চাপ আর হচ্ছে কি মোট মোল, মোট মোল তো আমরা পেয়ে গেছি, মোট চাপ আমরা পি ধরে নিয়েছি। তাহলে আমাদের নিজ মোল হচ্ছে কত, আমাদের 2 আলফা, AB3 এর নিজ মোল 2 আলফা, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল হচ্ছে 4 মাইনাস 2 আলফা, নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইনটু মোট চাপ আমরা ধরে নিয়েছি পি এর স্কয়ার, PB2 হচ্ছে আমাদের নিজ মোল হচ্ছে আমাদের কত 3 ইনটু 1 মাইনাস আলফা, 3 ইনটু 3 মাইনাস আলফা, আচ্ছা ওটাই লিখি, আচ্ছা লিখি 3 ইনটু 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু মোট চাপ পি এর কিউব ইনটু 1 মাইনাস আলফা মানে হচ্ছে নিজ মোল AB2 এর A2 এর 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 4 মাইনাস 2 আলফা ইনটু পি, এইভাবে থাকবে। এখান থেকে আমরা এটা হচ্ছে সরল করার পরে আমরা পাচ্ছি 16 আলফা স্কয়ার ইনটু 2 মাইনাস আলফা হোল স্কয়ার, 27 ইনটু 1 মাইনাস আলফা টু দি পাওয়ার 4 ইনটু পি স্কয়ার। এটা আমাদের লাস্টে আসবে, তোমরা একটু ক্যালকুলেশনটা করে নিও। এটাই হচ্ছে আমাদের গ নম্বরের কেপি এর রাশিমালা। ঘ নাম্বার দেখো,
AB3 এর সর্বোচ্চ উৎপাদন পেতে শর্তসমূহ ব্যাখ্যা করো। এটা বলতে গেলে আমাদের লাসাদেলের নীতি প্রয়োগ করতে বলছে। এখানে দেখো এটা হচ্ছে কি আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হচ্ছে না, এখানে তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে আমরা ঘ নম্বরে, এটা হচ্ছে আমাদের বর্ণনামূলক প্রশ্ন, এখানে আমরা লিখব তাপ, চাপ, ঘনমাত্রা, তাই না? এই তিনটার আমরা পরিবর্তন করতে পারি। আবার এক্সট্রা আসতে পারে কি আমাদের উপযুক্ত প্রভাবক, উপযুক্ত প্রভাবক এটা বলতে পারো, এখানে উপযুক্ত লিখতে পারো। হ্যাঁ, তাহলে আমাদের তাপ, চাপ এবং ঘনমাত্রা, এখানে তাপ উৎপাদী বিক্রিয়া, যেহেতু এখানে আমরা কি তাপ হ্রাস করলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে, তাই না? AB3 এর সর্বোচ্চ উৎপাদন, তাহলে তাপ হ্রাস করতে পারি। তারপরে চাপ, চাপ আমরা কি এখানে আমাদের কত মোল, এখানে হচ্ছে আমাদের 1, এখানে আমাদের কত 3, তাহলে এখানে হচ্ছে 4 আর এই পাশে হচ্ছে কত আমাদের 2, তাই না? এখানে আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা বেশি, তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা বেশি হলে এখানে আমরা চাপ প্রয়োগ করলে উৎপাদের মোল সংখ্যা বেড়ে যাবে বা সাম্যাবস্থা ডানের দিকে যাবে। তাহলে আমরা কি চাপ বৃদ্ধি করব। তারপরে ঘনমাত্রা কি করতে হবে, ঘনমাত্রা আমরা বৃদ্ধি করব। আমাদের যদি ঘনমাত্রা বৃদ্ধি করতে এইভাবে করতে হবে, দেখো আমাদের উৎপাদ থেকে AB3 আমরা কি কমাই ফেলবো। AB3 যখন আমরা নিয়ে নিব, উৎপাদটা আমরা নিয়ে নিব, তখন কি হবে আবার A2 এবং B2 এটা কি আবার বিক্রিয়া করে আবার AB3 উৎপন্ন করবে। তাহলে ঘনমাত্রাতে কি করব আমরা, AB3 উৎপাদ সরাই ফেলবো, উৎপাদ সরাবো, এইটা লিখব। তারপরে আসে আমাদের উপযুক্ত প্রভাবক। উপযুক্ত প্রভাবক কি আমরা দিব এটাতে। এইটাই হচ্ছে তোমরা এই চারটা বিষয় তোমরা কি একটু এক্সপ্লেইন করে দিবা, তাহলেই হবে। আমরা চলে আসলাম আমাদের এই টাইপের আরেকটা সিকিউবে, এটা হচ্ছে বরিশাল বোর্ড 23-এর, প্রায় সেম বাট গ নাম্বারটা একটু ডিফারেন্ট। আচ্ছা দেখো, 1 নম্বরে হচ্ছে একটা বিক্রিয়া দেওয়া আছে আমাদের আগেরটার বিক্রিয়ার মতো, ওটাতে AB দেওয়া ছিল, এখানে হচ্ছে কি NH দেওয়া আছে, এই বিক্রিয়াটাই ওখানে দেওয়া ছিল। তাহলে এখানে দেখো গ নম্বরে বলছে 400 ডিগ্রি সেলসিয়াসে ও 10 atm চাপে সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ায় 3.85% অ্যামোনিয়া থাকলে KP ইকুয়াল হোয়াট, মানে আমাদের KP এর মানটা নির্ণয় করতে হবে। একই সেম বাট একটু দেওয়া আছে আমাদের এখানে, বিয়োজন মাত্রাটা দেওয়া আছে আমাদের কি KP, এবার একটা ভ্যালু পাবো আমরা। তাহলে প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলি, নাইট্রোজেন প্লাস 3টা হাইড্রোজেন প্লাস এখানে হচ্ছে আমাদের 2টা অ্যামোনিয়া। এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের সাম্যাবস্থার আগে, আচ্ছা প্রাথমিক অবস্থা আমাদের এটা হচ্ছে 1 মোল, এটা হচ্ছে আমাদের 3 মোল, এটা আমাদের 0 মোল। যখন সাম্যাবস্থায় আসলো তখন হবে আমাদের কি 1 × 1 - আলফা, তাই না? এখানে আমরা 1 - আলফা লিখি, 3 × 3 - আলফা, তোমাদের যেভাবে সুবিধা হবে সেটাই লিখবে। এখানে হচ্ছে যদি তোমরা 3 × 3 - আলফা না, 1 - আলফা, তোমাদের যেটা সুবিধা হবে সেটাই লিখবে। তোমরা এখানে 3 - 3 আলফা যদি লিখতে ইচ্ছা হয় তাহলে সেটাই লিখবে, বুঝতে পারছো? আর এখানে হচ্ছে আমাদের 2 আলফা। এখানে দেখো দেওয়া আছে সাম্যাবস্থায় 1 নং বিক্রিয়ায় 3.85% অ্যামোনিয়া আছে, মানে আমাদের এটা হচ্ছে আমাদের সাম্যাবস্থা না, তাহলে সাম্যাবস্থা আমাদের এই 2 আলফা সমান আমাদের দেওয়া আছে 3.85%। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি, প্রশ্ন মতে 2 আলফা সমান হচ্ছে 3.85%, পার্সেন্ট মানে কি 100 দিয়ে ভাগ না, 3.85/100। এখান থেকে আমরা আলফা পাই হচ্ছে, আলফা পাই কত 0.0385/2, 0.01925, এটা হচ্ছে আমাদের আলফা এর মান। এর মোট মোল আমরা কত পাইছিলাম, মোট মোল ছিল আমাদের এটাতে 4 - 2 আলফা, তাই না? 4 - 2 আলফা। আচ্ছা এগুলো আমরা পরে একবারে বসাবো। KP আমাদের এখানে চাপ দেওয়া আছে না, আমাদের মোট চাপ দেওয়া আছে, মোট চাপ P সমান আমাদের 10 atm এবার দেওয়া আছে। তাহলে KP সমান হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ, তাই না? P অফ অ্যামোনিয়ার আংশিক চাপের স্কয়ার, তারপরে P অফ হাইড্রোজেনের আংশিক চাপের কিউব, তারপরে হচ্ছে আমাদের কি নাইট্রোজেনের আংশিক চাপ, আচ্ছা নাইট্রোজেনের আংশিক চাপের পাওয়ার 1। অ্যামোনিয়ার আংশিক চাপ হচ্ছে আমাদের কত 2 নিজ মোল, তাই না? 2 আলফা, 2 × আলফা হচ্ছে আমাদের 0.01925। এখানে তোমরা কি এই যে 2 আলফা আমাদের কি ডাইরেক্ট দেওয়া আছে 0.0, আচ্ছা ওটা থাকুক, আমরা কি এটাও লিখতে পারি
0.0385 ডিভাইডেড বাই মোট মোল হচ্ছে 4 মাইনাস 2 আলফা, আলফা হচ্ছে 0.01925 এর আমাদের স্কোয়ার। তারপরে হচ্ছে আমাদের হাইড্রোজেনের নিজ মোল হচ্ছে আমাদের কত, 3 মাইনাস 3 আলফা, 3 মাইনাস 3 ইন্টু 0.01925 ডিভাইডেড বাই মোট মোল হচ্ছে 4 মাইনাস 2 আলফা 0.01925 ইন্টু মোট চাপ তো আমরা দিচ্ছি না, মোট চাপ এখানে দেওয়াই হয়নি, ইন্টু মোট চাপের স্কোয়ার ইন্টু মোট চাপের কিউব। তারপরে আসতেছে আমাদের কি, নাইট্রোজেনের মোল, নাইট্রোজেনের আংশিক চাপ। নাইট্রোজেনের আংশিক চাপ হচ্ছে নিজ মোল, নিজ মোল হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা 1 মাইনাস 0.01925 ডিভাইডেড বাই মোট চাপ, তাই না? মোট চাপ হচ্ছে সরি মোট মোল 4 মাইনাস 2 আলফা 0.01925 ইন্টু মোট চাপ। তাহলে এইটা ক্যালকুলেশন করে আমরা পাই 9.31 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। এখানে আমরা এককটা বসাতেও পারি আবার নাও বসাতে পারি। এককটা বসালে কি না বসালে কোনো সমস্যা নেই, মার্ক কাটবে না, বসালে ভালো। আমরা যদি বসাতে পারি তাহলে কি ভালো। এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন এটার একক, তাহলে এটিএম টু দি পাওয়ার ডেল্টা এন হচ্ছে কি উৎপাদের ঘনমাত্রা, সরি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। বিক্রিয়কের মোল সংখ্যা কি 1 আর 3 4, তাহলে এটিএম টু দি পাওয়ার -2। তাহলে এখানে এটিএম টু দি পাওয়ার -2 যদি লিখে দাও কোনো তো সমস্যা নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘ নম্বরে আমি কিছু লিখবো না। তারপরে দেখো ঘ নম্বরে হচ্ছে 1 নং এবং 2 নং বিক্রিয়ার উৎপাদ বৃদ্ধির শর্তসমূহ। এটা হচ্ছে আমাদের কি লাসাতেলিয়ারের নীতি। আচ্ছা যদি লিখে দিই তাহলে ঘ নম্বরে তাপ, চাপ এবং ঘনমাত্রা, তাই না? তাপ, চাপ, ঘনমাত্রা, ঘনমাত্রা তোমরা একটু মানে বিস্তারিত ভাবে লিখবে, আমি হচ্ছে একটু মানে শর্টকাটে বোঝাই দিচ্ছি। 1 নং বিক্রিয়াটা হচ্ছে আমাদের কি তাপ উৎপাদী, 2 নং বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপ হারি। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, তাপ বৃদ্ধি করলে তাপ মানে সাম্যাবস্থা কি বামে সরে আসে। তাহলে 1 নং এর ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে সাম্য কি হবে, বামে যাবে। আর 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে তাপ বৃদ্ধি করলে সাম্য কি হবে, ডানে, তাই না? তাহলে আমরা তাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বামে পাচ্ছি। তাহলে আমরা কি প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে কি করব, তাপ হ্রাস করব। প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে কি জানি, তাপ বৃদ্ধি করলে সাম্যাবস্থা বাম দিকে চলে আসতেছে। তাহলে আমরা প্রথম বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা কি করব, হ্রাস করব, আর দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে তাপটা বৃদ্ধি করব। এটা লিখে দিবা, বুঝতে পারছো? তারপরে দেখো চাপের ক্ষেত্রে আমাদের 1 নং বিক্রিয়ার ক্ষেত্রে চাপ কি করলে আমাদের উৎপাদ বাড়বে। আমাদের এখানে আছে আমাদের কি 4 মোল, এখানে আছে আমাদের 2 মোল। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা উৎপাদের মোল সংখ্যা থেকে বেশি, তাই কি চাপ বাড়ালে উৎপাদের ঘনমাত্রা মানে হচ্ছে সাম্যাবস্থা কি হবে, ডান দিকে যাবে, সাম্য ডানে যাবে বা উৎপাদ বৃদ্ধি করবে। আর 2 নং বিক্রিয়ার ক্ষেত্রে দেখো এই পাশেও 2 মানে 1 আর 1 2 মোল সংখ্যা, ওই পাশেও কি আমাদের 2, তাহলে চাপের কোনো প্রভাব নেই। আর ঘনমাত্রার ক্ষেত্রে কি দুইটা বিক্রিয়ার ক্ষেত্রেই সেম, কি হবে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদের ঘনমাত্রা বাড়বে। মানে এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মানে যদি তোমরা মোল সংখ্যা বাড়াও তাহলে আমাদের উৎপাদটা বাড়বে, আর নাইট্রোজেন এবং অক্সিজেনের যদি ঘনমাত্রাটা বাড়াও তাহলে আমাদের কি নাইট্রোজেন মানে NO এর ঘনমাত্রাটা বাড়বে। তাহলে আমরা এভাবে বলতে পারি, মানে এইটুকু আমরা হচ্ছে কি শর্ট ভাবে বুঝাই দিলাম, এটাই তোমরা হচ্ছে কি একটু বিস্তারিত ভাবে লিখবা। এবার আরো একটা সিকিউ দেখো, এই সিকিউটা একটু ব্যতিক্রম আমার মনে হয়েছে। ব্যতিক্রম না, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে নাই এরকম কোনো চিত্র, তাই না? তার জন্য এই যে এটা হচ্ছে সক্রিয় শক্তির একটা গ্রাফ, এটা থেকে আমরা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া বুঝতে পারি। এটা তোমাদের দেখা লাগবে না, এখানে তোমাদের কি ওই কনসেপ্টটা দেওয়া নাই, শুধুমাত্র আমাদের যতটুকু আমাদের মানে ইয়াতে সিলেবাস আছে ততটুকুই দেওয়া আছে। এখানে বলছে কেসি নির্ণয় করো। কেসি বলতে গেলে আমাদের এখানে গ নম্বরে আমরা বুঝতে পারতেছি কি ax থেকে a প্লাস এক্স হয়েছে, ax থেকে a প্লাস এক্স হয়েছে। এখানে আমরা তাহলে কেসি নির্ণয়ের জন্য
শূন্য, টি সমান প্রাথমিক অবস্থায় এটা হচ্ছে 1, এটা 0, এটা 0। সাম্যাবস্থায় এটা হচ্ছে আমাদের কি 1 মাইনাস আলফা না, 1 মাইনাস আলফা, এটা হচ্ছে আমাদের আলফা, এটা আমাদের আলফা। এখানে আমাদের দেখো এই মানটা দেওয়া আছে 30% AX অবিয়োজিত। অবিয়োজিত মানে 30% আমাদের আছে, তাহলে আমাদের বিয়োজিত হয়েছে কতটুকু? 70%। 1 মাইনাস আলফা এর মান হচ্ছে আমাদের 30%, বুঝতে পারতেছো? 30%। তাহলে এখান থেকে আমরা আলফা এর মান যদি নির্ণয় করি তাহলে হচ্ছে আমাদের কত? 1 মাইনাস 0.3, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত? 0.7। তাহলে আলফা এর মানটা আসতেছে আমাদের 0.7। তাহলে এখান থেকে আমাদের আলফা এর মানটা এখানে 1 মাইনাস আলফা এর মান হচ্ছে কত? 0.3, এটা হচ্ছে আমাদের 0.7, এটা হচ্ছে আমাদের 0.7। এবার আমাদের কেসি নির্ণয় করতে বলছে, আমাদের মোট মোল লাগবে। কেসি সমান আমাদের কি? কেসি নির্ণয় করতে হলে আমরা জানি, কেসি নির্ণয় করতে আমাদের কি জানি? ঘনমাত্রা লাগে, তাই না? এখানে হবে আমাদের কি এ এর ঘনমাত্রা ইন্টু এক্স এর ঘনমাত্রা, এইখানে হবে এ এক্স এর ঘনমাত্রা। তাহলে দেখো আমাদের ঘনমাত্রা নির্ণয়ের সূত্র আমরা কি দেখে আসছি, এস সমান কেএন বাই ভি লিটার, তাই না? লিটার এককে ভি, তাহলে হচ্ছে কি মোল পার লিটার। তাহলে আমরা এখানে আমাদের ভি সমান দেওয়া আছে 2 লিটার দেওয়া আছে, তাহলে আমরা এ এর ঘনমাত্রা হচ্ছে আমরা জানি, এর ঘনমাত্রা হচ্ছে নিজ মোল, এর ঘনমাত্রা হচ্ছে নিজ মোল, তাই না? এই যে নিজ মোল ডিভাইডেড বাই মোট আয়তন। মোট আয়তন কত? 2 লিটার, 2 লিখি, হ্যাঁ 2 লিটার। তারপরে হচ্ছে এক্স এর ঘনমাত্রা হচ্ছে 0.7 ডিভাইডেড বাই 0.2, তারপরে হচ্ছে 0.3 ডিভাইডেড বাই 2, 0.8167। এইটা হচ্ছে আমাদের কেসি এর মান। এইবার দেখো আমাদের ঘ নাম্বার, যেটা একটু আমাদের ব্যতিক্রম প্রশ্ন, চাপ দ্বিগুণ করলে বিয়োজনের পরিবর্তন হবে কি? এইটাই হচ্ছে একমাত্র অঙ্ক যেটাকে একটু ব্যতিক্রম ভাবে আসছে 23 সালে। তাহলে চাপ দ্বিগুণ করলে বিয়োজনের পরিবর্তন হবে কি? তাহলে আমাদের প্রথমে বিয়োজনের মান আমাদের দেওয়া আছে যে 70%, তাই না? আলফার মানটা 70%। এবার আমরা চাপ দ্বিগুণ করে দেখব বিয়োজনের পরিবর্তনটা হয় কিনা। আমরা জানি যতই আমরা চাপ দ্বিগুণ করি, যাই করি, আমাদের কেপি এর মানটা কি সেম থাকবে, তাই না? কেপি এর মান আমরা কত পাইলাম? কেপি এর মান পাইলাম আমরা কত? সরি, কেপি এর মান পাই নাই, কেসি এর মান পাইছি। কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখানে আমাদের কেসি পাইলাম 0.8167, তাই না? ইন্টু আর হচ্ছে আমাদের 0.0821, টি এর মান হচ্ছে আমাদের কত? 95 ডিগ্রি, তাহলে হচ্ছে 273 প্লাস 95 টু দি পাওয়ার ডেল্টা এন হচ্ছে আমাদের কত? 2 মাইনাস 1 মানে হচ্ছে 1। এইটা আমরা কেপি সমান পাবো 24.68 এটিএম। এটা আমরা কেপি এর মান পাইছি। কেপি এর মান অলওয়েজ কি সেম থাকবে এখানে। এবার আমরা ঘ নাম্বারে আবার লিখি, এ এক্স থেকে কি হয়েছে? এ আর এক্স। তাহলে এখানে ছিল টি সমান হচ্ছে 0-তে ছিল, এটা হচ্ছে আমাদের কত? 100। সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা ধরি, এটা হচ্ছে আলফা, এটা আলফা। তাহলে মোট মোল হচ্ছে আমাদের 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে আসতেছে আমাদের 1 প্লাস আলফা। মোট মোল। তাহলে মোট চাপ হচ্ছে আমাদের, মোট চাপ দেওয়া আছে না 2। আচ্ছা, চাপ এবার কি বলছে? চাপ দ্বিগুণ করলে। তাহলে মোট চাপ পি সমান হচ্ছে দ্বিগুণ, মানে হচ্ছে কত? 4 এটিএম। এবার আমরা 4 এটিএম এ আমাদের কেপি এর মানটা নির্ণয় করব। সরি, কেপি এর মান থেকে আমরা আলফা এর মানটা নির্ণয় করব। তাহলে কেপি এর মান আমাদের জানা আছে, কেপি সমান হচ্ছে আমাদের, আচ্ছা ওরকম ভাবে লিখবো। আচ্ছা লিখি, এর আংশিক চাপ, এক্স এর আংশিক চাপ, এ এক্স এর আংশিক চাপ। এখান থেকে আমরা পাই এর আংশিক চাপ মানে নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ হচ্ছে 4। আচ্ছা, মোট চাপ পি দিয়ে করব, পি পি পি। আচ্ছা পি লিখি। তারপরে হচ্ছে আমাদের আবার এক্স এর মোট আংশিক চাপ হচ্ছে নিজ মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ। তারপরে এ এক্স এর হচ্ছে নিজ মোল 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ। হ্যাঁ, মোট চাপ একটা কাটা যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে পাই
1 প্লাস আলফা এর হোল স্কোয়ার ইন্টু পি, আর উপরে হচ্ছে আলফা এর স্কোয়ার ইন্টু নিচেরটা উপরে যাবে 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 প্লাস আলফা কাটা গেলে আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমাদের এখান থেকে আমাদের আলফা এর মানটা নির্ণয় করে ফেলতে হবে। এটা সমান হচ্ছে কেপি, অতএব কেপি মাইনাস কেপি আলফা স্কোয়ার সমান হচ্ছে আলফা স্কোয়ার পি হবে। কেপি এর মান দেওয়া আছে 24.68 মাইনাস কেপি এর মান আবার 24.68 ইন্টু আলফা স্কোয়ার সমান হচ্ছে কত, আলফা স্কোয়ার ইন্টু পি হচ্ছে আমাদের 4 ATM। এখান থেকে আমরা পাই 28.68 আলফা স্কোয়ার সমান হচ্ছে 24.68। তাহলে আলফা সমান হবে 24.68 ডিভাইডেড বাই 28.68 এর রুট 0.9276। এটা আসলে আমাদের আলফা এর মান। তাহলে আমাদের কি আলফা এর মান আমরা বিয়োজন যদি 100 দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে কি কত পার্সেন্ট আসবে, পার্সেন্টটা নিলে 92.76%। দেখো আমাদের চাপ দ্বিগুণ করার আগে আমাদের আলফা কত ছিল, 70%, তাই না? এখানে 30% অবিভাজিত আমরা দেখছিলাম, 70% ছিল আমাদের আলফা এর মান। তাহলে আলফা এর মান চাপ দ্বিগুণ করার ফলে আলফা এর মান কত হলো, 92.76%। তাহলে অবশ্যই পরিবর্তন হবে। তো আমরা আমাদের টাইপ 2 এ চলে আসলাম। টাইপ 2 আছে আমাদের পিএইচ এবং বাফার। আমি হচ্ছে কিছু বেসিক সূত্রগুলো দিয়ে রাখছি, একটু দেখে নাও। অ্যাসিডের বিয়োজন ধ্রুবক হচ্ছে কে সমান হচ্ছে আলফা স্কয়ার সি, ক্ষারেরও সেম, কেবি সমান হচ্ছে আলফা স্কয়ার সি, কে ইন্টু কেবি সমান হচ্ছে কে ডাব্লিউ। আমরা হচ্ছে জানি পানির বিয়োজন ধ্রুবক সমান হচ্ছে কি 10⁻⁴ মোল স্কয়ার পার লিটার স্কয়ার। পিএইচ সমান হচ্ছে আমরা জানি মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা। তারপর হচ্ছে পিওএইচ হচ্ছে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা মাইনাস লগ হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা। পিএইচ এবং পিএইচ এর যোগফল হচ্ছে 14, পিকে এবং পিকেবি এর যোগফল হচ্ছে 14। তারপরে দেখো আলফা সমান হচ্ছে রুট ওভার কে ডিভাইডেড বাই সি। এই যে আমরা এখান থেকে আমরা পাই আলফা সমান হচ্ছে রুট ওভার কে ডিভাইডেড বাই সি, আর আলফা সমান হচ্ছে রুট ওভার কে বি ডিভাইডেড বাই সি। এইচ প্লাস আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে 10⁻⁻⁻, যদি পিএইচ দেওয়া থাকে তাহলে যদি আমাদের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে বের করতে পারবো। সমান হচ্ছে আলফা সি সমান হচ্ছে রুট ওভার কে বাই কে ইন্টু সি সমান হচ্ছে ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে পি 10⁻⁻⁻ পিওএইচ সমান হচ্ছে আলফা সি সমান হচ্ছে রুট ওভার কে বি ইন্টু সি। দেখো আমাদের বাফারের পিএইচ, বাফার হচ্ছে আমাদের এমন একটা দ্রবণ যেই দ্রবণে আমরা যদি দুর্বল ক্ষার এবং দুর্বল অ্যাসিড কিছু পরিমাণ মিশ্রিত করি তাহলে আমাদের পিএইচ এর মানের তেমন কোনো পরিবর্তন আসে না। তাহলে সেটাই হচ্ছে আমাদের বাফারের দ্রবণ। বাফারের দ্রবণের পিএইচ নির্ণয়ের সমীকরণ হচ্ছে হেন্ডারসন হেসেলবার্গের সমীকরণ। পিএইচ সমান হচ্ছে পিকে প্লাস লগ সল্ট বাই ডিভাইডেড বাই অ্যাসিড, পিকে সমান হচ্ছে মাইনাস লগ কে। এবার আমাদের প্রশ্নে যেটা মেইনলি আসে সেটা হচ্ছে অম্লীয় বাফার কোনটা, ক্ষারীয় বাফার কোনটা, এটাও আসে অবশ্যই। অম্লীয় বাফার এবং ক্ষারীয় বাফার। অম্লীয় বাফার হচ্ছে কোনো একটা মানে আমাদের জৈব অ্যাসিড বলতে গেলে দুর্বল অ্যাসিড এবং সেই দুর্বল অ্যাসিডের লবণ। এই দেখো CH3COOH এবং CH3COONA, এটা হচ্ছে আমাদের দুর্বল অ্যাসিডের লবণ। এইটার মিশ্রণে যদি এই দুইটার মিশ্রণ হচ্ছে একটা বাফার, সেই বাফারটা হচ্ছে অম্লীয় বাফার বলে। এই বাফারে আমাদের যদি আমরা যদি দুর্বল ক্ষার অথবা দুর্বল অ্যাসিড যোগ করি তাহলে দেখো কি হয়, দুর্বল ক্ষার যদি আমরা যোগ করি মানে OH মাইনাস আয়ন যোগ করলে আমাদের H প্লাস এর সাথে যুক্ত হয়ে সেটা পানি তৈরি করবে। আবার দেখো H প্লাস আয়ন বা অ্যাসিড যদি আমরা যুক্ত করি তাহলে CH3COO মাইনাস এই আয়নটার সাথে যুক্ত হয়ে CH3COOH আমাদের উৎপন্ন করবে। আবার কি ওই CH3COOH এখান থেকে ভেঙে যাবে, তাহলে আমাদের পিএইচটা অপরিবর্তিত থাকলো। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা ভেঙে অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, তাহলে এখানে আমাদের H প্লাস আয়নটা দেখো যদি যোগ হয় বা আমাদের অ্যাসিড যদি যোগ হয় তাহলে OH মাইনাসের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। আবার দেখো OH মাইনাস আয়ন যদি যুক্ত করি তাহলে এই যে অ্যামোনিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা এই যে এইটাই তৈরি করবে। এখানে এটা কি আবার ভেঙে অ্যামোনিয়াম আয়ন আর OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। তাহলে আলটিমেটলি আমাদের পিএইচ এর কোনো পরিবর্তনই হলো না। তাহলে ক্ষারীয় বাফার কোনটা, যেটা হচ্ছে দুর্বল ক্ষার এবং দুর্বল ক্ষারের লবণ থাকবে। আর অম্লীয় বাফার হচ্ছে দুর্বল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিডের
লবণ থাকবে। এখানে কখনোই কিন্তু এই শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার এই দ্বারা কিন্তু বাফার হবে না, এটা একটু মনে রাখো। তো ভাই আপুরা আমরা চলে আসলাম টাইপ 2 এর সিকিউ এ। টাইপ 2 এর সিকিউ হচ্ছে ঢাকা বোর্ড 23 এর দুইটা পাত্র দেওয়া আছে। আচ্ছা, প্রথম পাত্রের পিএইচ কথা বাদে আমরা পিএইচ নির্ণয় করতে হলে আমরা জানি কি নির্ণয় করতে হয়, H+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে হয়। মানে কি পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে কি আমরা জানি আলফা সি। আলফা মানে হচ্ছে √K/C/C। তাহলে আমরা ডাইরেক্ট সবগুলো মান বসাই দিই। এইচ এর কে এর মান দেওয়া আছে 1.8 × 10⁻⁴ ডিভাইডেড বাই সি এর মান দেওয়া আছে 0.2 মোলার ইন্টু 0.2 সমান হচ্ছে 6 × 10⁻³ অতএব পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে মাইনাস লগ 6 × 10⁻³ সমান হচ্ছে 2.22। এইটাই হচ্ছে আমাদের গ এর অ্যান্সার। দেখো ঘ নাম্বার 1+2 মিশ্রণে সামান্য ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। আগে আমাদের এই অধ্যায়ের প্রশ্নে যদি বলে যে মিশ্রণের পিএইচ এর পরিবর্তন মানে আমাদের বাফারের কথা জিজ্ঞাসা করছে, এটা এইরকম প্রশ্ন তোমরা সবগুলা দেখবা, প্রায় সবগুলা এরকম সেম প্রশ্ন, দুই একটা ব্যতিক্রম বাদে, বুঝতে পারছো? তাহলে দেখো 1+2 মিশ্রণ, আমরা মিশ্রণটা করতে হলে আমরা পরিমাণগত রসায়ন কি পরিবেশ রসায়নে আমরা দেখছিলাম না এরকম একটা প্রশ্ন। তাহলে তখন আমরা কি বলছিলাম, ওই যে ইকুইভ্যালেন্ট দিয়ে আমরা বের করছিলাম যে কোনটা অবশিষ্ট থাকে। দেখো অবশিষ্ট যদি MOH, এম মানে কি আমাদের এম এর পারমাণবিক সংখ্যা 19 মানে KOH পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমাদের অবশিষ্ট থাকে তাহলে সেইটা হচ্ছে আমাদের দ্রবণে থাকবে এবং তার হচ্ছে লবণ টবণ থাকবে, যাই হোক। তাহলে এই পটাশিয়াম হাইড্রোক্সাইডটা কি একটা আমাদের হচ্ছে শক্তিশালী ক্ষার না, শক্তিশালী ক্ষারের দ্রবণ তো আর কখনোই বাফার হবে না। আমরা বলছিলাম কি জৈব অ্যাসিড বা দুর্বল ক্ষার, তাই না, দুর্বল ক্ষার বা দুর্বল অ্যাসিড এইগুলার এবং তাদের আমাদের লবণ দ্বারা তৈরি আমাদের যে দ্রবণ সেটা হচ্ছে আমাদের বাফার হবে। তাহলে যদি HA যদি অবশিষ্ট থাকে তাহলে সেটা দ্বারা আমাদের যে দ্রবণটা হবে সেটা বাফার হবে, আর যদি MOH অবশিষ্ট থাকে তাহলে সেটা আমাদের বাফার দ্রবণ হবে না। তাহলে আমরা দেখি কোনটা বাফার দ্রবণ। প্রথমে এইচ এর দ্রবণ নিয়ে একটু দেখি। 60 ml 0.2 মোলার HA ইকুইভ্যালেন্ট টু 12 ml 1 মোলার HA। তারপরে দেখো 40 ml 0.2 মোলার MOH বা আমরা KOH লিখি, KOH ইকুইভ্যালেন্ট টু 8 ml 1 মোলার KOH। তাহলে আমরা যদি একটু বিক্রিয়াটা লিখি, KOH এর বিক্রিয়া হলে আমাদের কি পাই, Ka+H2O, তাই না? এটা আমাদের লবণ আর এটা হচ্ছে আমাদের অ্যাসিড, এটা ক্ষার। বিক্রিয়া হতে আমরা জানি 1 মোল HA ইকুইভ্যালেন্ট টু 1 মোল KOH। অতএব 8 ml KOH ইকুইভ্যালেন্ট টু 8 ml HA, তাই না? তাহলে মানে 8 ml পটাশিয়াম হাইড্রোক্সাইড 8 ml অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অতএব অবশিষ্ট HA সমান হচ্ছে 12 - 8 সমান হচ্ছে 4 ml HA। এটা হচ্ছে আমাদের কি অবশিষ্ট থাকতেছে অ্যাসিডটা। অতএব দ্রবণটি বাফার, এই বাফার বলার পরে আমাদের এইবার হচ্ছে আমাদের পিএইচ পরিবর্তন হবে কিনা সামান্য ক্ষার যোগ করলে বলছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের অ্যাসিডটা হচ্ছে HA, এইটা বিয়োজন হলে H+ পাবো এবং A- পাবো, আর আমাদের Ka এইটা হচ্ছে আমাদের লবণ, এইটা হলে আমাদের K+ এবং A- পাবো। এইবার হচ্ছে বলছে সামান্য ক্ষার যোগ করলে মানে OH- আয়ন যোগ করলে, OH- আয়ন যোগ করলে কি হয় দেখো, H+ এর সাথে এটা যোগ হয়ে আমাদের H2O উৎপন্ন করবে। এই যে এইটুকু জিনিস লিখবা, তারপরে হচ্ছে তোমরা একটু নিজের মতো করে সাজাই গোছাই লিখবা যে হাইড্রোক্সাইড মানে OH- আয়ন অথবা
সামান্য ক্ষার যোগ করলে H+ আয়নের সাথে যুক্ত হয়ে তারা কি পানি তৈরি করে, অতএব পিএইচ এর পরিবর্তন হয় না। এই টাইপের আরো একটা সিকিউ দেখো চট্টগ্রাম বোর্ড 23 এর আমাদের এই পাত্রের দ্রবণের পিএইচ আগেরটার মতো সেম অঙ্ক। তাহলে এই পাত্রের দ্রবণের পিএইচ আমরা H+ আয়নের ঘনমাত্রা নির্ণয় করব আলফা সি। আলফা সমান আমরা জানি Ka/C * C। তাহলে Ka এর মান দেওয়া আছে আমাদের কি এই পাত্রের দ্রবণে CH3CH K হচ্ছে 1.8 × 10⁻⁵, C এর মান দেওয়া আছে 0.25 মোলার ইনটু 0.25, 2.12 × 10⁻³ এইখান থেকে আমাদের পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান হচ্ছে 2.12 × 10⁻³ সমান হচ্ছে 2.67। এইটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘ নাম্বার দেখো সি পাত্রের দ্রবণে সামান্য অ্যাসিড বা ক্ষার যোগ করলে দ্রবণের পিএইচ পরিবর্তন হবে কিনা। সেম টু সেম অঙ্ক। এখানে শুধুমাত্র বলছে যে অ্যাসিড এবং ক্ষার দুইটাই যোগ করে দেখাতে, মানে তখন আমরা হচ্ছে কি OH- যোগ করছি, এবার শুধুমাত্র ওইখানেই H+ যোগ করব, আর বাকি সব সেম। এ এবং বি দুইটা হচ্ছে যোগ করে সি পাত্রে, তাই না? সরি এটা ঘ। আচ্ছা তাহলে আমরা ওই সেম ভাবে করি। তোমরা হচ্ছে গাইডে একভাবে দেওয়া আছে, গাইডে হচ্ছে S1V1 = S2V2 ওইভাবে দেওয়া আছে, কোনো গাইড আবার হচ্ছে এমএল দিয়ে করা হয়েছে। আচ্ছা আমি যেভাবে করছি এভাবে যার ভালো লাগবে করবে, না ভালো লাগলে যেটা যে এতদিন যেভাবে করে আসছো ওইভাবে করলেও হবে। বুঝতে পারছো, কোনোটাতেই ভুল নাই। এভাবে দেখো, এখন দেখো 25 ml 0.25 মোলার CH3CH equivalent to 6.25 ml 1 molar CH3COOH। সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রেও 15 ml 0.25 molar sodium hydroxide equivalent to 3.75 ml 1 molar sodium hydroxide। অতএব এবার আমরা হচ্ছে CH3COOH plus sodium hydroxide CH3COONA plus H2O। অতএব 1 mol CH3COOH equivalent to 1 mol sodium hydroxide। অতএব কম আছে কোনটা, সোডিয়াম হাইড্রোক্সাইড 3.75। আচ্ছা এখানে তোমরা একটু উল্টা করেও লিখলে ভালো হয়, আমার মনে হয় ভালো হয়। CH3COOH এইটা না, এখানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড 3.75 ml না, 3.75 ml 1 molar sodium hydroxide equivalent to 3.75 ml 1 molar CH3COOH। অতএব 3.75 ml 1 molar সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 3.75 ml 1 molar CH3COOH এর সাথে। তাহলে আমাদের অবশিষ্ট থাকতেছে কি CH3COOH, অবশিষ্ট থাকতেছে 6.25 minus 3.75 ইকুয়াল কত আসতেছে 2.5 ml 1 molar CH3COOH। অতএব এটা হচ্ছে কি বাফার দ্রবণ। এইবার হচ্ছে তোমরা কি এই যে এটা লিখবা CH3COOH এইটার বিয়োজন CH3 মাইনাস প্লাস H প্লাস, আর এই পাশে হবে CH3COONA এইটার বিয়োজনে হবে CH3COO মাইনাস প্লাস Na প্লাস। এবার যদি আমরা OH মাইনাস যদি দিই তাহলে আমরা পানি পাবো, মানে ক্ষার দিলে, আর অ্যাসিড দিলে আমরা মানে H+ দিলে আমরা কি CH3COOH পাবো। এইটা তোমরা হচ্ছে একটু এক্সপ্লেন করে দিবা। এতক্ষণ তো আমরা শুধুমাত্র বাফার দ্রবণগুলো দেখছি, এইবার দেখো আমরা এমন একটা দ্রবণ দেখবো যেটা হচ্ছে কি বাফার হবে না। আচ্ছা প্রথমে আমরা গ নাম্বারটা দেখি, এক্স পাত্রের দ্রবণের পিএইচ। গ নাম্বারটা সবখানেই সেম দেখতেছি। এক্স পাত্রের দ্রবণের পিএইচ H+ আয়নের ঘনমাত্রা
সমান হচ্ছে আলফা সি রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি ইন্টু সি। অতএব কে এর মান আমাদের কি এটা কোনটা এক্স পাত্রের দ্রবণে এই সি আছে 1.76 ইন্টু 10⁻⁻6 ডিভাইডেড বাই সি হচ্ছে 0.1 ইন্টু 0.1 রুট ওভার 4.195 ইন্টু 10⁻⁻4। অতএব পিএইচ সমান হচ্ছে মাইনাস লগ 4.195 ইন্টু 10⁻⁻4 সমান হচ্ছে 3.38। এইটাই হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। এইবার দেখো ঘ নাম্বার, ডি এবং ই এর কোনটি বাফার? ডি আর ই হচ্ছে আমাদের কি এক্স এবং ওয়াই পাত্র একবার আমরা হচ্ছে মিশ্রণ করছি এবং ওয়াই এবং জেড পাত্র আরেকবার মিশ্রণ করে আমাদের ই হয়েছে। তাহলে আমরা ডি এর ক্ষেত্রে দেখি, ঘ নাম্বার ডি এর ক্ষেত্রে আমরা এক্স এবং ওয়াই পাত্র মিশ্রণ করব, তাই না? তাহলে 200 ml 0.1 মোলার এইচ এ সমান হচ্ছে 20 ml 1 মোলার এইচ এ। আমাদের এখানে MOH3 আছে, মানে হচ্ছে ওএইচ মাইনাস হচ্ছে 3টা আয়ন আসবে, একটা ভাঙলে 3টা আয়ন আসবে। তাহলে আমরা 1H প্লাস এইভাবে ধরি। তারপরে আমাদের MOH3, তাই না? 50 ml 0.1 মোলার MOH3 ইকুইভ্যালেন্ট হচ্ছে এটা ইকুইভ্যালেন্ট টু হবে আমাদের কত 5 ml না? হ্যাঁ 5 ml 1 মোলার 3OH মাইনাস। এইবার আমরা 5 ml 1 মোলার 3টা OH মাইনাস। তাহলে আমাদের এটাকে যদি আমরা 3 দ্বারা গুণ করে দিই তাহলে কত আসতেছে 15 ml 1 মোলার 1 OH মাইনাস। আমরা একটা H প্লাস একটা OH মাইনাসকে প্রশমিত করতে পারি, তাই না? তাহলে প্রশমিত করতে পারলে মানে H প্লাস একটা OH মাইনাসের সাথে যুক্ত হয়ে একটা পানি উৎপন্ন করে, তাই না? এখান থেকে আমরা বলতে পারি অবশিষ্ট আছে, অবশিষ্ট থাকবে, বুঝতে পারছো? অবশিষ্ট থাকবে আমাদের হচ্ছে কত 20 - 15 সমান হচ্ছে 5 ml 1 মোলার H প্লাস বা HA, তাই না? HA অ্যাসিডটা আমাদের অবশিষ্ট থাকবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অবশিষ্ট থাকতেছে একটা দুর্বল অ্যাসিড, তাই না? এইটা হচ্ছে একটা দুর্বল অ্যাসিড আমাদের অবশিষ্ট থাকতেছে, অতএব এটা একটা বাফার। এইটা হবে আমাদের বাফার। এরপরেটার ক্ষেত্রে দেখি ই এর ক্ষেত্রে আমাদের সেম ভাবে 50 ml 0.1 মোলার MOH3 ইকুইভ্যালেন্ট টু, পরের লাইনটাই লিখি 15 ml 1 মোলার 1 OH মাইনাস। আর আমাদের দেওয়া আছে 100 ml 0.1 মোলার HD ইকুইভ্যালেন্ট টু, এটা গুণ করলে এটা গুণ করলে কত আসতেছে আমাদের 10 ml 1 মোলার 1H প্লাস। তাহলে এইবার দেখো আমাদের কম আসতেছে কোনটা? H প্লাস। অ্যাসিডটা আমাদের এবার কম আসতেছে, এবার আসতেছে আমাদের ওই ক্ষারটা বেশি চলে আসছে। অতএব অবশিষ্ট 15 - 10 ইকুয়াল 5 ml 1 মোলার 1 OH মাইনাস। এটা হচ্ছে আমাদের তীব্র ক্ষার যদি অবশিষ্ট থাকে সেটা অবশ্যই বাফার নয়, অতএব দ্রবণটি বাফার নয়। তো ভাইয়া পুরো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। যে দুইটা টাইপ দেখাই দিলাম এই দুইটা টাইপের আরো অনেক সিকিউ আছে তোমাদের টেস্ট পেপারে, সেগুলো তোমরা একটু সলভ করে যাইও। আর হচ্ছে এমসিকিউ এর জন্য তোমাদের আরো কিছু টপিক তোমাদের বই থেকে পড়তে হতে পারে, বই থেকে সেগুলো একটু পড়ে নিবা। যেমন এই যে অ্যাটম ইকোনমি, তারপরে হচ্ছে আমাদের নীতি যেগুলো আছে, তারপরে আছে আমাদের লাস্টের দিকে আছে 1 অম্লীয় ক্ষার 2 অম্লীয় ক্ষার, এগুলো হচ্ছে তোমরা এমসিকিউ এর জন্য একটু পড়ে যেতে পারো। আর সিকিউ যেই দুইটা টাইপ দেখাই দিলাম এর বাইরে থেকে আসে না, বুঝতে পারছো? আর প্রতিটা বোর্ডে দুইটা সিকিউ মাস্ট থাকে। যে দুইটা টপিক টাইপ দেখাইলাম না, এই দুইটা টাইপের দুইটা সিকিউ প্রতিটা বোর্ডে থাকে। অতএব এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়ে যাবা যেন দুইটা সিকিউ এই অধ্যায় থেকে তোমরা কভার করতে পারো। আর দেখলেই তো, তাই না? খুব সহজ মানে আমাদের সিকিউ গুলা। তারপরে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।